নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমিও ভিডিও তৈরি করেছি এর পূর্বে, যে দিল্লিতে যে হাইকোর্টের বিচারপতি তার বাংলোতে আগুন লেগে গিয়েছিল এবং সেখানে আগুন নেভাতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ নগদ অর্থ পাওয়া গেছে। তো সেখানে তাকেই চার্জ করা হয়েছে, সেই দিল্লি হাইকোর্টের যে বিচারপতি তাকেই চার্জ করা হয়েছে। তিনি যেহেতু যেদিনের ঘটনা হয়েছিল, এই অগ্নিকাণ্ড হয়েছিল হোলির রাতে, তো সেদিন তিনি তার বাংলোতে ছিলেন না, তার ওয়াইফ সহ তিনি বাইরে গিয়েছিলেন। তিনি বলছেন, তো সেখানে আগুন নেভাতে গিয়ে সেই টাকা উদ্ধার হয়েছে এবং এই অগণিত যে নগদ অর্থ টাকা তার বলেই দাবি করেছেন সেখানকার যে অফিসাররা ছিলেন তারা, এবং তারা উপর মহলে সেটা নিয়ে গেছেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার কাছেও কিন্তু এই তথ্য চলে গেছে এবং সেখান থেকে কিন্তু এই যে হাইকোর্টের যে বিচারপতি মিস্টার ভার্মা তাকে কিন্তু ট্রান্সফারের একটা আদেশ দেওয়া হয়েছে, তার প্যারেন্ট কোর্ট অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার এই যে অর্থ পাওয়া গেছে সেটা নিয়ে তদন্তের জন্য কিন্তু কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলবে, ইন্টারিম তদন্ত। তো সেখানে কিন্তু এখন আপডেট এসেছে যে এই যে মিস্টার ভার্মা তিনি কিন্তু এটাকে ডিফেম করেছে এবং তিনি তার বক্তব্যকে পেশ করেছে। তিনি কি বলছেন সেটাই আজকের এই ভিডিওতে জানবো। অবশ্যই সমস্ত কিছু তথ্য জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে, এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে তো বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয় নিয়ে অবগত হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের ভিডিওকে আরো সুন্দর করে তৈরি করতে, আপনাদের সামনে নিয়ে আসতে সহায়তা করবে। আর ইউটিউবে অ্যালগোরিদম এভাবেই কাজ করে, আপনারা যত এই কমেন্ট শেয়ার এবং লাইক করবেন তত ভিডিওটি আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে। তো চলুন আপনারা করে দিন, বিনামূল্যে সমস্তটাই ফ্রি থাকে, তো অবশ্যই চিন্তা না করে দিন। তো চলুন টপিকে ফিরে যাই, অযথা কথা না বাড়িয়ে। তো এখানে মিস্টার ভার্মার যে বক্তব্য, এখানে সেই বক্তব্য শুনে আমি বলবো না যে কে ঠিক কে ভুল। আগে পূর্বে যারা যে অফিসাররা ছিলেন তারা যে তাকে নিয়ে এই যে অর্থের একটা তার উপরে চার্জ লাগিয়েছেন, সেটা ঠিক কি ভুল, নাকি বর্তমানে মিস্টার ভার্মা যেটা বলছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলছেন, সেটা ঠিক কি ভুল, এখানে আমি সেই বিষয়ে জানবো না। কিন্তু উনি কি বলেছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে মূল বিষয় থাকবে আলোচনার। তিনি প্রথমে বলেছেন, নো ক্যাশ কেপ্ট ইন স্টোর রুম আইদার বাই মি অর মাই ফ্যামিলি মেম্বার। দিল্লি হাইকোর্ট জাজ ভার্মা বলেছেন, যে কোন রকম নগদ অর্থ আমার বা আমার পরিবারের দ্বারা স্টোর রুমে রাখা হয়নি। অর্থাৎ যেখানে আগুন লেগেছিল সেটা ছিল স্টোর রুম, ঠিক আছে। সেখানকার কোয়ার্টারে সমস্ত যে ফ্যামিলি থাকে, যেখানকার যে এমপ্লয়ি যারা রয়েছে তাদেরই তো কোয়ার্টার থাকে, তো তাদের সবারই পুরোনো জিনিসপাতি সেখানে স্টোর করে রাখা হয়। তো এটাই তিনি বলতে চাচ্ছেন। তা আগামী স্লাইডগুলোতে সেটা আমরা পরিষ্কার হব, ঠিক আছে। জাস্টিস যশবন্ত ভার্মা অলসো সেড দ্যাট দ্য মিডিয়া শুড হ্যাভ কন্ডাক্টেড সাম ইনকোয়ারি বিফোর মেকিং অ্যালিগেশন অ্যান্ড ডিফেমিং হিম। তো তিনি বলছেন যে এই যে মিডিয়া তাকে নিয়ে এরকম খবর ছড়িয়ে ফেলেছে, তাদের উচিত ছিল যে তার পূর্বে সেই মিডিয়াদের নিজের থেকে একটা ইনকোয়ারি করা এবং তাকে যে ডিফেম করছে, তাকে যে দোষী প্রমাণ করার চেষ্টা করছে, অ্যালিগেশন দিচ্ছে বিভিন্ন রকম, এটার থেকে বাঁচার জন্য যে সঠিক তথ্যটাকে নিয়ে যেন মিডিয়া করা উচিত ছিল। নিউজগুলো তাকে একটা অপ্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, এমনটা তিনি বলতে চাচ্ছেন যে মিডিয়ার উচিত ছিল পূর্বেই একটা তদন্ত করা মিডিয়ার পক্ষ থেকে। তো তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ক্লিয়ারিটি করছেন। আমি বলছি না তিনি দোষী, কেননা এটা তদন্তাধীন ব্যাপার। কাউকে তদন্তে থাকাকালীন সময়ে দোষী বা নির্দোষ কোনো কিছুই বলা যায় না। তো এটা কোর্টের ব্যাপার, কোর্টই সিদ্ধান্ত নেবে এবং তদন্ত হবে। তিনি তার বক্তব্যটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো, তিনি কি বক্তব্য দিয়েছেন তাকে নিয়ে, যে কেন তিনি বলছেন যে এটা তাদের রাখার নয়, এবং বিভিন্ন রকম তথ্য তিনি দিচ্ছেন, ঠিক আছে। তথ্যের মাধ্যমে, লজিকের মাধ্যমে বলছেন, এবং যারা আগুন নেভাতে এসেছিল তারাও দেখেছেন। তো কোথাও কে দোষী নির্দোষ এখনই কিন্তু বোঝা যাবে না।
তো আপনারা ভিডিওটা দেখুন। দিল্লি হাইকোর্টের বিচারক যশবন্ত বর্মা নয়াদিল্লিতে তার সরকারি বাসভবনে মুদ্রা পুনরুদ্ধারের বিতর্কের অভিযোগে তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি বা তার পরিবারের কোনো সদস্যই কখনো স্টোর রুমে কোনো নগদ টাকা রাখেননি। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের কাছে জমা দেওয়া তার বিচারপতি বর্মা বলেছেন মানে তিনি যে হাইকোর্টের বিচারপতি, দিল্লি হাইকোর্টের বিচারপতি, সেখানে যে প্রধান বিচারপতি রয়েছে ডিকে উপাধ্যায়, চিফ জাস্টিস রয়েছে, তো তার কাছে তার জবাবি একটা পত্র দেওয়ার জন্য একটা নিয়ম থাকে, তো সেখানে জমা দেওয়ার সময় তিনি বলেছেন যে তার বাসভবনে নগদ অর্থ উদ্ধারের অভিযোগ স্পষ্টতই তাকে ফাঁসানোর এবং বদনাম করার ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। তো এখান থেকে আপনারা যা বোঝার বুঝবেন, আমি কিন্তু উনি কি বলেছেন সেগুলি বলছি। তিনি আরো বলেন, অভিযোগ তোলা এবং মানহানি করার আগে সংবাদ মাধ্যমে কিছু তদন্ত করা উচিত ছিল। বিচারপতি বর্মা বলেন, বাইরের স্টোর রুম কোনো টাকা বা নগদ অর্থ পড়ে থাকার বিষয়ে তিনি অবগত নন। তো তিনি সরাসরি এটাকে খণ্ডন করছেন যে এই যে স্টোর রুমে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে, পুড়তে দেখা গেছে আগুন, সেই যে অর্থ তার নয়, তার কোনো পরিবার সেখানে রাখেনি এবং সেই টাকা সম্বন্ধে, অর্থ সম্বন্ধে তার কোনো কিছু জানাও নেই, তিনি অবগত নন। তিনি আরো বলেছেন, আমি বা আমার পরিবারের কেউই নগদ অর্থ সম্পর্কে জানতাম না এবং এর সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক আছে বলেও মনে হয় না, সম্পর্ক নেই বলেছেন, সরাসরি বলেছেন। তো সেই দুর্ভাগ্যজনক রাতে উপস্থিত আমার পরিবারের সদস্য বা কর্মীদের কাছে এই ধরনের কোনো নগদ অর্থ বা মুদ্রা দেখানো হয়নি। আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি এবং যদি এমন ইঙ্গিত করা হয় যে আমরা স্টোর রুম থেকে মুদ্রা সরিয়ে ফেলেছি, তা সরাসরি প্রত্যাখ্যান করছি। তো এই হচ্ছে ব্যাপার। উপরে যেমন বলা হয়েছে, আমাদের কোনো পোড়া মুদ্রার বস্তা দেখানো হয়নি বা হস্তান্তর করা হয়নি প্রকৃতপক্ষে, এবং উপরে যেমন বলা হয়েছে যে সীমিত ধ্বংসাবশেষ উদ্ধার করার চেষ্টা হয়েছিল, যা বাসভবনে এখনো একটি অংশে বিদ্যমান রয়েছে। তো যেসব জিনিস আগুনে পোড়া গিয়েছিল, তো সেই সব জিনিস স্টোর করে বাসভবনে অপর প্রান্তে রাখা হয়েছে, কোনো রকম অর্থ আমরা সরিয়ে নিই, যা ছিল সেখানেই ছিল। তো এমনটা কিন্তু বলা হয়েছে। তো যা রয়েছে সেখানেই রয়েছে, এখনো পূর্বের অবস্থাতেই রয়েছে, এবং যারা আধিকারিক, যারা অগ্নি নির্বাপনের কাজে ছিলেন, তো তারাই যা করার করেছেন, সরিয়ে সেই ঘরের এক প্রান্তে রেখেছেন, এমনটাই তিনি বলতে চাচ্ছেন। তো ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বিচারপতি বর্মা বলেন, 2025 সালের 14-15 মার্চ রাতে তারা সরকারি বাসভবনের স্টাফ কোয়ার্টারের কাছে অবস্থিত স্টোর রুমে আগুন লাগে। তিনি বলেন যে এই কক্ষটি সাধারণত সকলেই অব্যবহৃত আসবাবপত্র, বোতল, ক্রোকরিজ, গদি, ব্যবহৃত কার্পেট, পুরনো স্পিকার, বাগানের সরঞ্জাম এবং সিপিডাব্লিউডি সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। তো যেটা আমি পূর্বেই বললাম যে পুরানো সমস্ত সামগ্রী রাখার জন্য। তিনি বলছেন যে অন্যান্য যে আরো কোয়ার্টার ব্যবহার করেন, আরো যে তার যে স্টাফ রয়েছে, তো সেই যে কোয়ার্টার তারা যে ব্যবহার করেন, তাদেরও সামগ্রী কিন্তু সেই স্টোর রুমেই মজুত রয়েছে। তো এই ঘরটি খোলা আছে এবং অফিসিয়াল সদর গেট এবং স্টাফ কোয়ার্টারের পেছনের দরজা উভয় থেকেই প্রবেশযোগ্য। তো এটা স্টাফ কোয়ার্টারের পেছনের দরজা এবং সদর গেট থেকে কানেক্টেড, এটাও তিনি বলছেন। তো এটি মূল বাসভবন থেকে বিচ্ছিন্ন, তার যে মূল বাসভবন সেটা থেকে বিচ্ছিন্ন, এবং এটি অবশ্যই আমার বাড়ির কোনো ঘর নয়, যেমনটি টাইমস অফ ইন্ডিয়া এবং অন্যান্য কিছু সংবাদ প্রতিবেদনে প্রকাশিত নিবন্ধে চিত্রিত এবং পরামর্শ দেওয়া হচ্ছে। তো তিনি বলছেন যে অন্যান্য যে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যেটা আমার রুম, আমার যে বাসভবন সেটার সাথে কানেক্টেড, এমনটা নয়, কিন্তু এটা আমার বাসভবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, আর এটা প্রবেশদ্বার এবং স্টাফ কোয়ার্টারের সাথে যুক্ত এবং সেখান থেকে অবাধে যাতায়াত করা যায়, তিনি এটা বলছেন। তো এটাও ভাবার বিষয় রয়েছে, যদি তার রুমের সাথে কানেক্টেড না থাকে তাহলে কিভাবে হবে? সদর প্রবেশ এবং স্টাফ রুমের সাথে যদি কানেক্টেড থাকে, তো সেখানেও কিন্তু ভাবার বিষয় রয়েছে, এবং কতটা কি রয়েছে সেটা তো আমরা এখান থেকে বুঝতে পারবো না, এটা তদন্তাধীন ব্যাপার, এবং তদন্তের পরেই বোঝা যাবে কোন জল কোন দিকে গড়াচ্ছে। তো সেই তারিখে তিনি আরো বলছেন যে সেই তারিখে আমি এবং আমার স্ত্রী দিল্লিতে ছিলাম না এবং মধ্যপ্রদেশে ভ্রমণ করতে গিয়েছিলাম, এবং কেবল আমার মেয়ে এবং বৃদ্ধা বাড়িতে ছিলেন। আমি 15 মার্চ 2025 তারিখে সন্ধ্যায় ভোপাল থেকে আমার স্ত্রীর সাথে ইন্ডিগোর একটি ফ্লাইটে দিল্লিতে ফিরে আসি। তিনি জানান যে মধ্যরাতে যখন আগুন লেগেছিল, তখন তার মেয়ে এবং একান্ত সচিব ফায়ার
সার্ভিসকে খবর দেন এবং যাদের কলগুলি যথাযথভাবে রেকর্ড করা হবে বা হয়েছে এরকম বলছেন আর কি। আগুন নেভানো মহড়া চলাকালীন নিরাপত্তার কারণে সমস্ত কর্মী এবং আমার পরিবারের সদস্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়েছিল। আগুন নেভানোর পর এবং যখন তারা ঘটনাস্থলে ফিরে আসে তখন তারা ঘটনাস্থলে কোনো নগদ মুদ্রা দেখতে পায়নি, নগদ বা মুদ্রা দেখতে পায়নি। তো তিনি এটাই বলছেন যে যখন আগুন নেভানো হয় তখন তো ফায়ার সার্ভিস অথরিটি তারা কাজ করতে থাকেন এবং নিরাপত্তার খাতিরে তার পরিবারের যে সদস্যরা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে। এবং পরবর্তীতে যখন আগুন নেভানো হয়ে গেছে তারপরে যখন তার পরিবারের লোক সেখানে ঘটনাস্থলে ফিরে এসেছিলেন তখন কিন্তু সেই ঘটনাস্থলে কোনো নগদ বা মুদ্রা তারা দেখতে পাননি। তো দু তরফ থেকে দু রকম কথা আসছে, তো এখানে কোনটা সঠিক কোনটা ভুল বোঝাপড়া কিন্তু এখনো দায় রয়েছে। তো তিনি আরো বলছেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য কখনোই সেই স্টোর রুমে কোনো নগদ টাকা রাখেনি এবং এই অভিযোগের তীব্র নিন্দা জানাই যে কথিত নগদ টাকা আমাদের। তো সংবাদ মাধ্যম, বিভিন্ন ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু বলা হচ্ছে যে এই নগদ টাকা এই হাইকোর্টের জাজের। তো তিনি এটাকে কিন্তু পুরোপুরি নস্যাৎ করছেন যে এই নগদ টাকা তার নয় এবং তিনি বিভিন্ন যুক্তিও দিয়েছেন যথাযথ, এবং কতটা যথাযথ এটা অবশ্যই পরবর্তীতে বিচারাধীন। এর থেকে বোঝা যায় তিনি নির্দোষ বা তিনি দোষী। বারবার বলছি কিন্তু এই নগদ টাকা আমাদের দ্বারা রাখা বা সংরক্ষণ করা হয়েছিল এই ধারণা বা পরামর্শ সম্পূর্ণরূপে হাস্যকর, বিচারপতি বর্মা বলেন। তিনি বলেন, কর্মীদের আবাসনের কাছাকাছি একটি খোলা, অবাধে প্রবেশযোগ্য এবং সাধারণভাবে ব্যবহৃত স্টোর রুম অথবা অবিশ্বাস্য। তিনি আরো বলছেন যে কর্মীদের আবাসনের কাছাকাছি এটা খোলা একটা রুম আর এখানে অবাধে প্রবেশ করা যায়, তো সেখানে স্টোর রুম ব্যবহার করা এবং এখানে এরকম কিছু কাজ হওয়া এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তো এটি এমন একটি ঘর যা আমার থাকার জায়গা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, থাকার জায়গার সাথে কোনো কানেক্টেডই নেই এবং একটি সীমানা প্রাচীর আমার থাকার জায়গাটিকে সেই হোয়াইট হাউস থেকে আলাদা করে। সীমানা প্রাচীরও নাকি রয়েছে এটাও বলছেন। আমি কেবল চাই যে সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং মানানির আগে মির্জার কিছু তদন্ত করা উচিত ছিল বা করতো, বিচারক বলেন। তো এখানে কিন্তু একটা বড় কথা বলেছেন যে মাঝখানে নাকি ওয়ালও রয়েছে, তার বাসস্থানের সাথে কোনো কানেক্টেডই নয়। তাহলে এটা কোন দিকে জল গড়াতে যাচ্ছে এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। তিনি আরো বলেন যে 14ই মার্চ হোলির রাতে 11:35 বিচারপতি ভার্মা লুটিয়েন্সের দিল্লির বাসভবনে আগুন লাগার পর বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়া যায় এবং যার ফলে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে বাধ্য হন। এবং শুক্রবার 21শে মার্চ 2025 এই বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ভার্মার বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে এবং আদালত বিচারককে এলাহাবাদ হাইকোর্টে বদলিরও প্রস্তাব দিয়েছিল। এবং বর্তমানে কি পরিস্থিতি সেটা আদৌ কি বদলি হবেন কি থেকে যাবেন এবং তদন্ত চলবে এবং সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এখানে আমরা কেউই বলতে পারি না কে দোষী কে নির্দোষ, ঠিক আছে। এবং অবশ্যই বিচারপতির ব্যাপার, সেখানে বিচারপতির ব্যাপার তো সেটা শোনার অবশ্যই প্রয়োজন রয়েছে। তো ভারতীয় সংবিধানে কোনো রায় আসা এতটা ইজি নয়, এতটা সহজ নয়, এবং সেখানে যদি বিচারপতির ক্ষেত্রে এই জিনিসটা হয় সেখানে তো স্টেপ খুব ভেবেচিন্তেই নেওয়া হবে। তো এই ছিল ব্যাপার। তো তিনি কিন্তু পুরোপুরি বিষয়টাকে নস্যাৎ করেছেন এবং এই অর্থের সাথে যে তার কোনো যোগাযোগ নেই, তার পরিবারের যে সাথে কোনো যোগাযোগ নেই অর্থের, সেটা কিন্তু তিনি তার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছেন যে কেন তার এই অর্থের সাথে কোনো যোগাযোগ নেই, এটা তিনি বলছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলার ছিল, তিনি কি তার বক্তব্যটা কি ছিল এটাই বলার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো যদি আপনাদের মনে হয় যে ইনফরমেটিভ মনে হচ্ছে, আপনাদের কিছু যদি বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন পাশে দেখবেন লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা, ওটাকে ক্লিক করে দিয়ে পাঁচটা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।